2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো বা না দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মাধ্যমিক সাজেশনের জন্য যেটা প্রয়োজন সেটা তোমাকে বলে রাখি। তুমি যে লাইন তুলে প্রশ্নগুলো পড়ছো, টেস্ট পেপার, বিভিন্ন প্রশ্নের বইয়ে যে লাইন তুলে প্রশ্নগুলো দেখেছো, সেম টু সেম প্রশ্ন কিন্তু মাধ্যমিকে সাধারণত আসে না। 50% প্রশ্ন একদম লাইন সহ তুমি কমন পাবে, যেরকম লাইন তুমি প্রশ্নে পড়েছো সেই রকম। আর কিছু প্রশ্ন থাকে যেই লাইনগুলো একটু ঘুরিয়ে দেয়, প্রশ্নটা তোমার কমন কিন্তু আগের বা পরের লাইন দিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তুমি বুঝতে পারো না এটা কোন জায়গা থেকে কিভাবে নেওয়া হয়েছে। সঙ্গে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রশ্নপত্রে কত দাগে কোন প্রশ্ন থাকে সেটা জেনে নেওয়া। এতে কিন্তু শর্টের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা অনেকটা লাভবান হবে। ওই অংশটা ভিডিওর শেষের দিকে বলবো। আমি তোমায় অনুরোধ করব, খাতা কলম বা তোমার কাছে যদি বাংলা পাঠ্য বই থাকে এটা নিয়ে তুমি আজকের এই ভিডিও ক্লাসটা করতে বসো। আমি একদম দুটো প্রশ্ন বলে দিলাম, ইউটিউবে আমি অনেককে দেখলাম যে আমি দুটো বলে দেবো তার মধ্যেই কমন আসবে, এইসব মিথ্যে প্রতিশ্রুতিতে মানে ফাঁসবে না, এইসব প্রতারকদের চক্রে পড়বে না। বইয়ের কোন কোন পার্ট, একটা গল্প বা কবিতার কোন কোন অংশ তুমি পড়বে, সেই অংশে যতগুলো লাইন আছে সেগুলো চিনে নাও, যাতে পরীক্ষক লাইন ঘুরিয়ে দিলেও তুমি লিখে আসতে পারো। গোটা বিষয়টা আমি ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করছি। মনে রাখবে, এটাই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল। 2017 সাল থেকে এই 2026 এত বছর ধরে ইউটিউবে একমাত্র যে ইউটিউব চ্যানেল থেকে বাংলা সাজেশন পোস্ট হয় সেটাই সম্রাট এক্সক্লুসিভ। এই প্রসঙ্গে একটা দামি কথা বলতেই হয়, অভিজ্ঞতা কখনোই বিফলে যায় না। আজকে শুরু করব মূল আলোচনা। হাতে সময় নিয়ে তোমরা এই ক্লাসটা করো, আর ভালো জিনিস বন্ধুদের মধ্যে, প্রিয়জনেদের মধ্যে শেয়ার করলে, ভাগ করে নিলে সেই আনন্দটা আরও কয়েক গুণ বেড়ে যায়। আজকের ভিডিওটা তাই তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমার প্রিয়জন বা বড়রা দেখে থাকলে তোমার ভাই বোন, তাদের কাছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, তোমাদের যেখানে যা গ্রুপ আছে শেয়ার করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। সঙ্গে সঙ্গে তুমি আমাকে কমেন্টে লিখে জানাও এই ভিডিওটার জন্য কারা এতদিন ধরে অপেক্ষা করেছিলে। আলোচনার শুরুতেই একটা ইনফরমেশন তোমাদের দিই। তোমরা যারা বাংলাতে ধরো 100 পেতে চাইছো, বোর্ডে স্ট্যান্ড করতে চাইছো, এটা তারা প্লিজ মেনে চলো। গতবার এই গল্প থেকে 3-এর প্রশ্ন এসছে, তার মানে এবার 3 আসবে না, এই থিওরিটা কিন্তু ঠিক নয়। অতীতে আমরা একাধিকবার দেখেছি, যে একই প্রশ্ন পরপর দুবার এসেছে, একই লাইন তুলে প্রশ্ন পরপর দুবার এসেছে, একই গল্প থেকে একই নাম্বারের প্রশ্ন পরপর দুবার এসেছে। যেমন একদম প্রথম গল্পটাই জ্ঞানচক্ষু, গতবারও 3 নাম্বারের প্রশ্ন ছিল, তার আগের বারও অর্থাৎ 24-25 দুটো সালের প্রশ্ন খুলে দেখো, জ্ঞানচক্ষু থেকে 3-এর প্রশ্ন এসেছে। কাজেই এটা থেকে 3-এর এসে গেছে মানে এবার আসবে না, এটা কিছু অংশে ঠিক। হ্যাঁ, এটা সাধারণত যেটা থেকে বড় প্রশ্ন গতবার এসে যায় সেটা থেকে পরের বার আসে না, কিন্তু সেটা থেকে বড় প্রশ্ন দেবেই না এটা কিন্তু ঠিক নয়। তাই যারা 80 বা 90 পেতে চাইছো তারা এই বাজ বিচারটা কিন্তু করবে না। প্রথম গল্প জ্ঞানচক্ষু। এবার এখান থেকে একটা 5-এর বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। শর্ট কোশ্চেন মনে রাখবে, সমস্ত গল্প কবিতা থেকেই আসবে, একমাত্র কোনি উপন্যাস বাদ দিয়ে তোমাদের সিলেবাসে যা যা আছে সব জায়গা থেকে শর্ট থাকবে। শর্টের কোনো সাজেশন হয় না। তোমরা অনেকেই দেখবে ইউটিউবে বলবে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন, কমন 50টা শর্ট, ওগুলো পড়লে মানে একদম শর্টকাটে বিপদে পড়বে। তাই ওগুলো থেকে দূরে থাকো। শর্টের জন্য টেক্সট কুটিয়ে পড়তে হবে। টেস্ট পেপার সলভ করলে বা পুরনো প্রশ্ন সলভ করলেও সব শর্ট কিন্তু কমন আসে না, এটা মাথায় রাখবে। জ্ঞানচক্ষু গল্প থেকে কোন 5 নাম্বারের প্রশ্নটা হতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ের 13 এবং 14 পৃষ্ঠা, এই যে 13 পৃষ্ঠাটা, 14 পৃষ্ঠাটা গল্পের লাস্ট পৃষ্ঠা। অর্থাৎ তপন অপেক্ষা করছে, মাসি মেশো তপনদের বাড়িতে পত্রিকা হাতে এলো, ওই দিনের ঘটনা থেকে তপন চোখ মুছে প্রতিজ্ঞা করছে। এই অংশটুকুর মধ্যে থেকে তোমাদের এবার প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাই এই জায়গাটার মধ্যে
যত ধরনের লাইন আছে সেগুলো ভালো করে পড়ে নেবে। যেমন আমি কয়েকটা লাইন বলে দিই। ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কোথায় বেড়াতে এসেছিল, তারপর কি ঘটলো দিল। তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। কোন সব কথার মধ্যে? তপন কেন হারিয়ে গিয়েছিল দিতে পারে। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, কেন তপনের এমন অভিজ্ঞতা। তপন বইটা ফেলে রেখে চলে যায়, শার্টের তলা তুলে চোখ মোছে, এই জায়গা। বা এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, বা তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। এতভাবে প্রশ্ন। তুমি বলে স্যার এতগুলো যদি পড়ি সাজেশন কোথায়? আসলে এই সবকটা প্রশ্নের উত্তর একই হবে, সবকটা প্রশ্ন কার্যত এক। এজন্য এই আমি বললাম যে এতভাবে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, লাইন আলাদা হতে পারে, কিন্তু প্রশ্ন একটাই। তাই খুব ভালোভাবে তোমরা সতর্কভাবে এই দুটো পৃষ্ঠা বারবার রিডিং পড়ো। এখান থেকে তপনদের বাড়িতে মাসি মেশো আসার পরের থেকে কি কি ঘটনাক্রম ঘটলো সেই জায়গাটা ভালো করে দেখে নাও। আরেকটা জায়গা পড়বে, সেটা হচ্ছে 12 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আছে। ছেলেবেলা থেকেই রাশি রাশি গল্প শুনেছে তপন, এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা কি জানতে বাকি নেই, শুধু এটাই জানা ছিল না। এই যে লাইনটা, অর্থাৎ তপন আগে কি ভাবতো, এই লাইনটা পড়া থাকলে এই যে তাদের আগে কি ধারণা ছিল লেখক সম্পর্কে, যে এ বিষয়ে সন্দেহ ছিল বা নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে যাওয়া, এই ধারণাটা, এবং তপন কিভাবে অনুপ্রাণিত হয়ে গল্প লিখলো। মেশোকে দেখলো সে সাধারণ মানুষ, তখন সে অনুপ্রাণিত হয়ে গল্প লিখলো। এইটা তোমরা খুব ভালো করে পড়ে নাও। কেমন? দেখো তোমাদের সাজেশনের উত্তর কেমন ভাবে লিখতে হবে এটা নিয়ে বাংলার সম্রাট ইউটিউব চ্যানেলে কিন্তু আমি একাধিক ক্লাস করিয়েছি। বাংলার সম্রাট এই নামে আমাদের যে দ্বিতীয় ইউটিউব চ্যানেল আছে, সেটা দেখে নিলে তোমরা লাভবান হবে। এবার তুমি বলতে পারো স্যার আমি কি এখান থেকে কোনো চরিত্র পড়বো? তুমি চাইলে তপন চরিত্র দেখে রাখতে পারো। এখান থেকে যদি বোধমূলক প্রশ্ন হয়, দিতে পারে তপনের প্রথম জ্ঞানচক্ষু কবে খুললো, প্রকৃত জ্ঞানচক্ষু কিভাবে খুললো, সুখের দিনটি কিভাবে দুঃখের দিন হলো। দেখো সবকটা প্রশ্নের উত্তর ওই 13-14 পাতা পড়া থাকলে তুমি কিন্তু ইজিলি দিতে পারবে। জ্ঞানচক্ষু শেষ, এবার অসুখী একজন। বলা যেতে পারে এই কবিতাটা না পড়লে তুমি অসুখী হবে, কারণ এবার মাধ্যমিকে 1, 3, 5 সমস্ত ধরনের প্রশ্ন এই কবিতা থেকে আসার জন্য মানে একদম ভীষণই গুরুত্বপূর্ণ, কবিতাটা আসার সম্ভাবনা প্রবল। তো কি কি আসতে পারে এই কবিতা থেকে? একটাই বড় প্রশ্ন হয়, সেটা হচ্ছে যুদ্ধের পরিণতি। যে কোনো লাইন তুলে আসতে পারে, যেমন তারপর যুদ্ধ এলো, কিসের পর? যুদ্ধের পরিণতি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর একই লাইন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিল, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন আগুন ধরেছিল, এরপর কি ঘটলো, তারপর সব চূর্ণ হয়ে গেল, কাঠকয়লা ছড়িয়ে রইল, এই অংশগুলো দিতে পারে। আর 3-এর জন্য সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি আমার অপেক্ষায়, কেন? আর হচ্ছে ওই মন্দির থেকে দেবতারা উল্টে পড়লো, ওই প্রসঙ্গটা। দেখো সত্যি কথা বলতে এই কবিতাটা আকৃতিতে ছোট, এর কিচ্ছু বাদ দিও না। যুদ্ধের বর্ণনা বড় প্রশ্নের জন্য পড়ো, শটের জন্য, 3-এর জন্য, এর সব কিছু বারবার পড়ো। এই কবিতা বা যত গল্প আছে তোমাদের সিলেবাসে সব আমি লাইন ধরে পড়িয়েছি। ফার্স্ট কমেন্টে লিংক আছে, ক্লিক করো। এক একটা ক্লাসে আমি লাইন ধরে ধরে প্রলয় উল্লাস কবিতা, অভিষেক কবিতা, অসুখী একজন, সিরাজদৌলা নাটক সব পড়িয়ে দিয়েছি। ওই ক্লাসগুলো অবশ্যই করো। এবার কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে কবিতার লাস্ট 6টা লাইন বারবার পড়ো। যে আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে দৌড়ে, কিছুই যদি কোথাও নেই তবু তো কয়জন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এর মধ্যে থেকে যে কোনো লাইন দিতে পারে। এখান থেকে এবার বেসিক্যালি 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। 5-এর প্রশ্ন কি দিতে পারে? কেন বেঁধে বেঁধে থাকতে হবে, বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কি, বা কবিতার বিষয়বস্তু লেখো। একই উত্তর। এই কবিতার বিষয়বস্তুটা পড়ে নাও। আর একটা লাইন দেখতে পারো, আমাদের পথ নেই কোনো। কেন পথ নেই? কারণ এই দিকে এই, ডানে এই, বায়ে এই, মাথায় এই, পায়ে পায়ে এই। এটা তোমাদের লিখতে হবে, এটা 3-এর জন্য বললাম। এখান থেকে 5 গুরুত্বপূর্ণ। আর আগেই যেটা বলেছি, শুরুতেই বলেছি, যে কোনো গল্প কবিতা থেকে শর্ট আসবেই, তাই শর্টের জন্য সবটাই তোমাকে পড়তে হবে। আফ্রিকা এবারের কবিতা। এই কবিতাটা নিয়ে তোমাদের অনেকের ভয় আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমরা আমাদের লিঙ্কে ক্লিক করো, ওই যেটা দেওয়া, একদম বিনামূল্যে সব গল্প কবিতার আলোচনার লিস্ট পরপর পেয়ে যাবে। সেখান থেকে আফ্রিকাটা দেখো, একবার ওই ভিডিও দেখবার পর এই কবিতা তোমার কাছে জলের মতো হয়ে যাবে। যারা আগে দেখেছো তারা অবশ্যই কমেন্টে আমায় জানিও। এই কবিতা থেকে
এবার 5-এর প্রশ্ন আসার চান্স কম, তবে যেগুলো আসতে পারে 3-এর জন্য সেগুলো হলো যে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ 37 নাম্বার পেজের লাস্টের 4টে লাইন থেকে পরের পৃষ্ঠার যে 8-10টা লাইন আছে এই কটা। যেমন লাইন দিল সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, কাদের পাড়ায় পাড়ায় কি ঘটছিল, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে তার দ্বারে কাকে কেন দাঁড়াতে বলেছে, একই প্রশ্ন ঘুরিয়ে দিল, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, কোনটি সভ্যতার শেষ পুণ্যবাণী, কেন তা প্রয়োজন, এগুলো দেখবে। তারপর ধরো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে যেদিন আফ্রিকার জন্ম হলো, কিভাবে প্রাচীন ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো, ওই জায়গাটা দেখবে। তারপর কিভাবে অত্যাচার হয়েছে আফ্রিকার ওপর, সেই জায়গাগুলো একটু একটু করে তোমরা দেখবে। যেমন দেখো এলো মানুষ ধরার দল, এই একই লাইন তুলে প্রশ্ন 22-এও এসেছিল, 23-এও কিন্তু এসেছিল। তো এইরকম একই প্রশ্ন রিপিট হওয়ার আমরা কিন্তু নজির একাধিকবার দেখেছি। বিশেষ করে আমি আবার বলছি, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় 37 নাম্বার পৃষ্ঠার লাস্টের দিক থেকে 38 পৃষ্ঠায় যে কটা লাইন আছে এই কটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, স্পেশাল টিপস, তোমাদের কবি পরিচিতি বা লেখক পরিচিতিটা কিন্তু পড়তে হবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সেখান থেকে সাল দেবে বলে মনে হয় না, তবে ওই পাবলো নেরুদা কবে নোবেল পেয়েছে এরকম দিতে পারে, কিন্তু বেসিক যে তথ্য কবি সাহিত্যিক সম্পর্কে, যেগুলো অনুবাদ হয়েছে সেই অনুবাদটা বাংলায় কে করেছেন, যেগুলোর প্রত্যেকটা কবিতার মূল কাব্যগ্রন্থ, এগুলো যেন তোমার ঠোঁটস্থ থাকে, এটা থেকে কিন্তু আমরা একটা দুটো শর্ট প্রতিবারই পেয়ে থাকি। এবার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ, মনে রাখবে উত্তর লিখবার সময় হারিয়ে যাওয়া কালিকলম গল্প থেকে লিখবে না, এটা প্রবন্ধ। হারিয়ে যেমন অসুখী একজন কবিতা, যেমন নদীর বিদ্রোহ গল্প, তেমন হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো হলো প্রবন্ধ, আর সিরাজদৌলা হলো নাটক, আর কোনি হলো উপন্যাস। কোনটা কি ভালো করে বুঝে নেবে, তোমরা অনেকেই এটা গুলিয়ে ফেলো পরীক্ষায়। আচ্ছা, আজকের আলোচনা কেমন লাগছে? এই সাজেশন কি অন্য চ্যানেলের থেকে আলাদা? আমি 4টে প্রশ্ন এনে বলে দিলাম, মানে টেস্ট পেপারে যেগুলো বারবার দেখেছি সেগুলো নিয়ে এসে বলে দিলাম এটা পড়ো আসবে, এটা পড়ো আসবে, এরকম মানে কি বলবো ভ্রান্ত অবৈজ্ঞানিক সাজেশন আমরা কোনো দিনও এই চ্যানেলে পোস্ট করিনি। যেটা তোমাদের কাজে লাগবে সেটাই বলছি। যেমন কালি তৈরির পদ্ধতি দেখে রাখবে, কম গুরুত্বপূর্ণ, মানে তবুও পড়বে, এটা আসতে পারে। নেক্সট তোমরা পড়বে যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে এই প্রশ্নটা বেশি টেস্ট পেপারে দেখা যায়নি, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, এই লাইনটা দিয়ে বলো প্রাবন্ধিক তাহলে কি কিভাবে কলম তৈরি করতেন, এটা। তারপর প্রাবন্ধিক কিভাবে আর কি কলম এবং লেখার পাত তৈরি করতেন, এটা দেখবে একদম 51 নাম্বার পৃষ্ঠার প্রথম দিকের 8-10 লাইন। তারপর 52 নাম্বার পৃষ্ঠার শেষের দিক থেকে 8-10 লাইন ওপরে যে লাইনটা আছে, যে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, যে কোনো একটা লাইন তুলে, আগে পিছুর লাইন তুলে এইটা দিতে পারে। তারপর তোমাদের দিতে পারে যে দোয়াত, দোয়াত সংগ্রহ দেখতে প্রাবন্ধিক কোথায় গেছিলেন, সেখানে তিনি কি কি দেখেছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন হলো যে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের যে প্রসঙ্গটা, যে মুঘল দরবারে একদিন তাদের কত না সম্মান কত না খাতির, ওই যে যে জায়গাটা, ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী সম্পর্কে কি জানা যায়, খুব গুরুত্বপূর্ণ। লেখালেখি সব মিলিয়ে একটি অনুষ্ঠান, এটাও তোমরা একটু দেখে রাখতে পারো। তারপর ধরো কলম খুনির ভূমিকায় কিভাবে অবতীর্ণ হয়, কম গুরুত্বপূর্ণ, তবু এটা একটু চোখ বুলিয়ে নিতে পারো। বেসিক্যালি আমরা এখান থেকে দেখেছি প্রশ্ন খুব কম রিপিট হয়, 1-2বার রিপিট হয়েছে। এই যে যেমন 20-তে এসেছিল ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা, ওটা 25-এ রিপিট হয়েছে। তো সাধারণত রিপিট হয় না, তো এই জন্য আমি বলে রাখলাম এই অংশগুলো দেখবে, এবং কালি কলমের প্রতি প্রাবন্ধিকের ভালোবাসা, এই কটা টপিক তোমাকে পড়তেই হবে। এখান থেকে কিন্তু আর শর্ট করা যাবে না। তুমি যদি বলে একটা পড়লে হবে না স্যার, না, এখান থেকে একটু বেশি কিন্তু তোমাকে পড়তে হবে। এবার আমরা আসবো বহুরূপী গল্পে। বহুরূপী গল্প এবারের জন্য মানে ব্রহ্মাস্ত্র, 3-5 দু ধরনের প্রশ্নই এখান থেকে আসার জন্য মানে সম্ভাবনাময়। তোমাকে আমি বড় প্রশ্নের জন্য বলি, হরিদা বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়ি যাওয়ার পর যা যা ঘটলো, ওই জায়গা থেকে প্রশ্নটা হতে পারে। আর তোমাদের বইয়ের 3 নাম্বার পরিচ্ছেদ 79 পৃষ্ঠায়, এই যে এখান থেকে যে কোনো একটা লাইন দিতে পারে, যে খাঁটি মানুষ তো নয়, বহুরূপীর জীবনের থেকে কি বেশি আশা করতে পারে, হরিদার জীবনের ভাতের হাড়ি শুধু জল ফুটিয়ে সারা হবে, হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, কি অদ্ভুত কথা বলেন হরিদা, মানে যতগুলো লাইন আছে দেখো একটাই কথা,
হরিদা বলেছিল বিরাগী সেজে টাকা নিয়ে কি করে, এই প্রসঙ্গে কথকতার বন্ধুদের যে মনোভাব, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তারপর হরিদার বিভিন্ন যে সাজ, পাগল সাজ চকের বাস স্ট্যান্ডের ঘটনা, পুলিশ সাজ লিচু বাগানের ঘটনা, তারপর বাইজি সাজ বাজারের ঘটনা, এইগুলো কিন্তু খুব খুঁটিয়ে পড়বে। এটা খুব গুরুত্বপূর্ণ, আর যেটা গুরুত্বপূর্ণ হয় সেখান থেকে কিছু স্কিপ করবে না। যেমন হরিদা কোন কথাকে মজার ঘটনা বললেন, হরিদা কিভাবে পায়ে মানে জগদীশবাবু কিভাবে পায়ের ধুলো নিয়েছিল, এই জায়গাটা, এইগুলো তোমরা একটুখানি মনোযোগ দিয়ে এখানে পড়বে। অভিষেক কবিতা, এবার এখান থেকে 5-এর প্রশ্ন আসার চান্স নেই, 3-এর প্রশ্ন আসার চান্সও কম, তবে 3-এর প্রশ্ন কয়েকটা রেডি রাখবে। যেমন প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন, প্রমীলা সুন্দরী তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরলো, ইন্দ্রজিৎ তাকে কি বলল, ওই জায়গাটা থেকে কিন্তু একটা 3-এর প্রশ্ন হতে পারে। তাছাড়া যে কিভাবে ইন্দ্রজিৎকে অভিষেক করা হলো, তার কি দিয়ে করা হলো, তারপর বিধি বাম মম প্রতি কেন এই কথা বললেন, তারপর যখন ধাত্রীমাতা তাকে এসে সংবাদ দিল তোমার ভাই মারা গেছে, ইন্দ্রজিতের প্রতিক্রিয়ার জায়গা, এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রমীলার জায়গাটা তোমরা একটু ভালো করে পড়বে। এবার নাটক সিরাজদৌলা, বড় নাটক। আমরা কখনো দেখেছি কমন লাইন এসেছে, আবার কখনো দেখেছি অর্ধেকটা লাইন দিয়েছে আগে পিছুর থেকে কিছু শব্দ কেটে কঠিন লাইন। কাজেই এটা নিয়ে রিস্ক নেবে না। আমি তোমাকে বলছি ইংরেজ প্রতিনিধি ওয়াটসের সঙ্গে সিরাজের কথোপকথন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো, সেখানে চিঠির প্রসঙ্গ, বিভিন্ন প্রসঙ্গ আছে, এখান থেকে একটি লাইন তুলে প্রশ্ন হতে পারে। আমি পার্টিকুলার একটা লাইন বলে দিলাম যে তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো, এরকম একটা লাইন বলে দিলাম, বা ভবিষ্যতে তুমি আর এই দরবারে স্থান পাবে না, বা মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র, এরকম লাইন নয়। আমি বলছি একদম এই জায়গাটা, ওয়াটস চরিত্রটা যতক্ষণ আছে, সিরাজ যা যা বলেছে বা ওয়াটসের তরফ থেকে যা যা বলা হয়েছে সবটা ভালো করে পড়ে নাও, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। সিরাজ ঘসেটির চরিত্র ভালো করে পড়ে নেবে। তারপর ধরো লাস্ট পৃষ্ঠা, নাটকের 93 নাম্বার পৃষ্ঠা, এইটা খুব ভালো করে পড়বে, 92-এর আগের থেকে 93-এর যে পৃষ্ঠাটা। তারপর দেখবে ফরাসি প্রতিনিধির সঙ্গে সিরাজের কথোপকথন, যে তোমাদের কাছে আমি লজ্জিত, আমার অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এই জায়গাটা। বিশেষ করে ফরাসি প্রতিনিধি আর ইংরেজ প্রতিনিধির সঙ্গে কথোপকথন, ওয়াটস আর মুশিয়েলার সঙ্গে কথোপকথন, এই জায়গা থেকে একটা বড় প্রশ্ন হতে পারে। চরিত্রগুলো দেখতে হবে। তাছাড়া মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, আমরা নবাবের নিমক বৃথা খাই না, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, আপনাদের কাছে আমার ভিক্ষা, এই যে এইরকম যে কোনো লাইন দিতে পারে। এবার প্রলয় উল্লাস, এই কবিতাটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ। প্রলয় কিভাবে এলো খুব ভালো করে পড়বে। প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু পড়ে নেবে, দেখবে যা আসবে ঘুরিয়ে ফিরিয়ে বিষয়বস্তু থেকে লিখে আসতে পারবে। কবিতাটা তোমাদের কাছে একটু টাফ মনে হয়, এজন্য আমি বলবো খুব ভালোভাবে এর যে ক্লাস আমার করানো আছে ইউটিউব চ্যানেলে, ওটা দেখে নিও, কেমন। তারপর চলে আসবে পথের দাবি, এটাও এবারের জন্য গুরুত্বপূর্ণ। 3-5 দু ধরনের প্রশ্নই হতে পারে। গিরিশ মহাপাত্রের সাজ পোশাক, তাকে থানায় হাজির করার পর কি কি হলো, এই জায়গার যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে। তারপর অপূর্বর সঙ্গে আর কি রামদাসের কথোপকথন, যেখানে অপূর্ব কিভাবে স্টেশনে লাথি খেয়েছে প্ল্যাটফর্মে, সেই ঘটনাটা বলছিল, ওই জায়গাটা থেকে একটা প্রশ্ন হতে পারে। তার একটি মেয়েকে সে ব্যঙ্গার্থে বন্ধু বলেছে, তাছাড়া এত বড় বন্ধু, এই জায়গা থেকে একটা 3-এর প্রশ্ন হতে পারে। তার সঙ্গে যখন পুনরায় গিরিশের দেখা হলো প্ল্যাটফর্মে, ওই জায়গাটা থেকে প্রশ্ন হতে পারে। আর অপূর্ব ট্রেন যাত্রার বর্ণনা, সবটা পড়বে। যে গল্প বা কবিতা থেকে 3 বা 5 দুটোই গুরুত্বপূর্ণ, আমার মতে সেই গল্প বা কবিতার সব অংশটা বারবার বারবার রিভিশন করা উচিত, শুধুমাত্র কমন একটা দুটো লাইন পড়াটা উচিত হবে না। এবার সিন্ধু তীরে, এই কবিতা থেকে 3-এর প্রশ্ন আসতে পারে। টেস্ট পেপার খুললেই কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, অর্থাৎ এই যে স্থানটি, দিব্য স্থানটির বর্ণনা চাওয়া হচ্ছে, এটা তো খুব গুরুত্বপূর্ণ, যে তথা কন্যা থাকে সর্বক্ষণ, যেরকম এরকম একটা লাইন দিল। আর কৃপা করো নিরঞ্জন, বা বাহুরাক কন্যার জীবন, বা পঞ্চকন্যা পাইল চেতন, অর্থাৎ কন্যাদের কিভাবে চেতনা ফিরিয়ে আনা হলো, এই যে দুটো জায়গা, এইটা তোমরা একটু ভালো করে 3-এর জন্য দেখে নেবে। গল্প অদল বদল, 3-এর প্রশ্ন দিতে পারে এখান থেকে অমৃত আর ঈর্ষাবের মধ্যে মিল অমিল, তারপর কিভাবে অমৃত তার বাবা মাকে জ্বালিয়েছিল সেই জায়গাটা,
কালিয়ার সঙ্গে কুস্তির জায়গাটা কি হলো, তার রেজাল্ট কি হলো, এটা একটু পড়বে। জামা ছিঁড়ে যাওয়ার প্রসঙ্গ রয়েছে এখানে, জামা অদল বদলের প্রসঙ্গ রয়েছে। আর লাস্ট পাতা 113 নম্বর পৃষ্ঠা অদল বদল গল্পের, খুব ভালো করে খুব বারবার রিডিং দেবে যেন কোনো লাইন এখান থেকে মিস না যায়। এবার বাংলা ভাষায় বিজ্ঞান, এই প্রবন্ধটা তুলনামূলক সহজ, এখানে অল্প প্রশ্নই হয়। এক, বাংলা ভাষায় আর কি বিজ্ঞান প্রবন্ধের বিজ্ঞান চর্চার বাধাগুলি কি কি, সেই বাধা দূর করার উপায়গুলি কি কি, এই প্রবন্ধে আর কি এই প্রবন্ধে যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর পাঠক বলা হয়েছে তাদের সম্পর্কে যা জানো লেখো। তারপর আলংকারিকদের মতে শব্দের ত্রিবিধ কথা, এটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। এই যে অংশ আর পরিভাষা সম্পর্কে মতামত, এই কটা তোমরা পড়বে। অস্ত্রের বিরুদ্ধে গান যথারীতি 3 আর 5-এর জন্য গুরুত্বপূর্ণ, সব কটা ভালো করে পড়বে লাইন, এখান থেকে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা যেন তোমার জানা থাকে। এখান থেকে 5-এর জন্য এর বিষয়বস্তু বা যুদ্ধবিরোধী মনোভাব পড়লে, 3-এর জন্য অস্ত্র ফেলে অস্ত্র রাখো পায়, কেন এই আহ্বান, বা হাত নাড়িয়ে বুলেট তাড়াই, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। তারপর গান তো আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো বলতে কি বলা হয়েছে, কেন কবিতা আঁকড়ে ধরেন। তারপর মাথায় কত শকুনচিল, কেন এই কথা বলা হয়েছে। এইরকম যে কোনো লাইন তুলে 3-এর প্রশ্ন হতে পারে। লাস্ট নদীর বিদ্রোহ, এখান থেকে এবার 5-এর বদলে 3-এর প্রশ্ন আসতে পারে। আমি চলিলাম হে কে কাকে কখন এই কথা বললো। নদের চাঁদ যখন নদীকে দেখতে গেল, তার আগের দিনের দেখা নদী আর সেদিনের নদীর মধ্যে কি পার্থক্য ছিল। নদের চাঁদ কিভাবে চিঠি ফেলে নদীর সঙ্গে খেলছিল, প্রথমে পকেটের পুরনো চিঠি, পরে বউকে লেখা চিঠি, এটা দেখবে। তারপর নদীকে অস্বাভাবিকভাবে যে নদের চাঁদ ভালোবাসে তার কৈফিয়ত, তার কান্না করার প্রসঙ্গ। আর যদি বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, তার একটা লাইন আছে, আস্তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। এই জায়গাগুলো, এইগুলো কিন্তু তোমাকে ভালো করে রেডি রাখতে হবে। নদের চাঁদ এতদিন গর্ব অনুভব করতো, কিন্তু শেষে তার মনে হলো এই ব্রিজটার কি প্রয়োজন, কেন এমন মনে হয়েছিল। এবার আসি কোনির প্রসঙ্গে। দেখো, কোনি নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, রচনা নিয়ে পরবর্তী ভিডিও আসবে, রচনা সেখানে আমি বলে দেবো। কোনি নিয়ে আমি তোমাকে একটা টিপস বলে দিই, বিক্ষিপ্তভাবে প্রশ্ন না করে কোনির 1 নাম্বার পরিচ্ছেদ, 3 নাম্বার পরিচ্ছেদ, 13 নাম্বার পরিচ্ছেদ, 14 নাম্বার পরিচ্ছেদ, 7 নাম্বার পরিচ্ছেদ, এগুলো গুরুত্বপূর্ণ। দেখো, কোনি নিয়ে আগে একটা ভিডিও আছে, ওখান থেকে সাজেশনটা দেখে নিও। আর ব্যাকরণ নিয়ে তোমরা অনেকে সাজেশন চাইছো, ব্যাকরণ নিয়ে সাজেশন তো হয় না, একটা টিপস হয়, সেটা আমি পরবর্তী পর্বে বলবো। আর সংলাপ প্রতিবেদন লেখা শিখিয়ে কি করে সেটা কি করবে বলে দেব। আর তোমাদের যদি বক্তব্য হয় যে বঙ্গানুবাদ কি করব, আমি টেস্ট পেপার সলভ করে বঙ্গানুবাদের যে ভিডিওটা দিয়েছি ওটা দেখে নিও, ওটা খুব গুরুত্বপূর্ণ। বাদ বাকি যতটা তোমার ইংরেজির প্রতি দক্ষতা থাকবে সেই অনুযায়ী তুমি বঙ্গানুবাদ লিখতে পারবে, এটাই বাস্তব। এবার যেটা বলবো বলেছিলাম, দেখো তোমরা যে প্রশ্ন পাবে সেখানে 2.1 দাগে যত শর্ট থাকবে সেগুলো গল্পের। প্রথম টিপস, মানে তার মধ্যে কবিতা নেই, প্রবন্ধ নেই, আর সিরাজদৌলা থেকে শর্ট হয় না। এখানে মনে রাখবে, যদি কোনো লাইন তুলে প্রশ্ন করা হয় যে লাইনটা তোমার সাধু ভাষায় লেখা, আজ তার মনে হইল, এই রকম, তাহলে মনে রাখবে সাধু ভাষায় লেখা হলে দুটো আছে, হয় পথের দাবি, নয় বহুরূপী থেকে প্রশ্নটা। বোঝা গেল? এবার 2.2 দাগ কবিতা, এখান থেকে প্রশ্ন থাকবে। 2.3 দাগে যতগুলো প্রশ্ন, মনে রাখবে এই প্রশ্নগুলো হয় বাংলা ভাষায় বিজ্ঞান, নয় হারিয়ে যাওয়া কালি কলম থেকে। 2.4 দাগের ব্যাকরণ তোমরা জানো। 3.1 দাগে গল্পের 3-এর প্রশ্ন থাকবে। 3.2 দাগে কবিতার 3-এর প্রশ্ন থাকবে। 4 দাগে গল্পের বড় প্রশ্ন, 5 দাগে কবিতার বড় প্রশ্ন, 6 দাগটা মনে রাখবে, 6 দাগে প্রবন্ধের প্রশ্ন অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম অথবা বাংলা ভাষা বিজ্ঞান। 7 দাগে সিরাজদৌলা, 8 দাগে কোনি। কোনি অংশটা কিন্তু যতটা হালকাভাবে নিচ্ছ ততটা হালকা নয়, 3টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে, খুব চাপ। 14খানা পরিচ্ছেদ, যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন কিন্তু দিয়ে বসতে পারে। আর আমি যে অংশগুলো পড়তে বললাম পরীক্ষার 10 দিন আগে, যাতে তোমরা তোমাদের প্রস্তুতি জ্বালিয়ে নিতে পারো। যারা গোটা বছর পড়োনি তারা যদি শুধু এইটুকু পড়ে ভাবো আমি সব কমন পাবো, তেমনটা হবে না, এটা বাস্তব। যদি সত্যি 10 দিন আগে পরীক্ষার পড়ে পুরো নাম্বার পাওয়া যেত তাহলে কেউ তো গোটা বছর পড়তো না। তবে হ্যাঁ, যারা গোটা বছর পড়োনি 10 দিনও যদি এই সাজেশনের অংশগুলো পড়ো তোমরা বেটার রেজাল্ট করতে পারবে। সাজেশন কিন্তু শেষ কথা বলে না, শেষ কথা বলে তোমার পরিশ্রম। তাই তোমাকে টেক্সট বই খুঁটিয়ে পড়তেই হবে। আর পরীক্ষা প্রস্তুতি ভালো করতে সম্রাট এক্সক্লুসিভ তোমরা জানো পশ্চিমবঙ্গের নাম্বার 1 সাজেশন বই, এটার বিকল্প নেই। তুমি তোমার বড় দাদা বা দিদি যারা মাধ্যমিক দিয়েছে তাদের কাছে শুনো, যারা বোর্ডে র্যাঙ্ক করেছে তাদের কাছে শুনো, এ বইয়ের বিকল্পই নেই।
এই বইটা ভালোভাবে পড়লে না আলাদা করে আমার কেন কারোর সাজেশনের দরকার নেই, তুমি নিজেই যা আসুক সেটা লিখে আসতে পারবে। লাইন হুবহু কমন না থাকলেও কোনো প্রশ্ন তোমার কাছে আনকমন মনে হবে না, এটা বাস্তব। এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের এই সাজেশন তোমাকে সমৃদ্ধ করলো। মনে রাখবে আমি কোনো প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী করলাম না, গুরুত্বের নিরিখে কোন অংশগুলো এই 10 দিন তোমাকে একটু হলেও পড়তে হবে তার একটা গাইডলাইন দিলাম। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা খুব ভালো হোক।